মাধ্যাকর্ষণ প্রতিরোধকারী মলম আবিষ্কার হওয়ার পর থেকে পৃথিবীতে নানান রকম উড়ান যন্ত্র আবিষ্কারের একটা খুব হিড়িক পড়ে গেছে। কেউ ডাইনিদের বাহন ডান্ডাওয়ালা ছাঁটার মতো, কেউ নারদদের ঢেকির মতো, কেউ কার্পেটের মতো, কেউ কার্তিকের বাহন ময়ূরের মতো উড়ান যন্ত্র আবিষ্কার করে তাতে চড়ে বিশেষ কর্মে যাতায়াত করছে। আকাশে তাই সবসময় নানান রকম জিনিস উড়তে দেখা যায়, এমনকি কৃত্রিম পাখনাওয়ালা মানুষকেও। সালটা ৩৫৮৯। ইতিমধ্যে চাঁদ, মঙ্গল এবং শুক্র গ্রহে মানুষ ল্যাবরেটরি স্থাপন করেছে। সূর্যের আরও ২টি গ্রহ আবিষ্কৃত হয়েছে এবং জানা গেছে আর কোনো গ্রহ নেই। মহাকাশের নক্ষত্রপুঞ্জের দিকে হাজার হাজার মানুষ আলোর চেয়েও গতিবেগ সম্পন্ন মহাকাশযানে রওনা হয়ে গেছে ১-১৫০ বছর আগে থেকে, এবং এখনো অনেকে যাচ্ছে। কাছে পিঠে যারা গেছে তাদের ফেরার সময় হয়ে এলো, তবে সেটা ১ মিনিট পর না ১০০ বছর পর তা জানবার উপায় নেই। তা বলে পৃথিবীর মানুষেরা হাল ছাড়েনি। সেই ১-১৫০ বছর আগে যারা জন্মেছিল তারা সকলেই সশরীরে বর্তমান। আজকাল পৃথিবীতে মানুষ মরে না। যারা মহাকাশে গেছে তারা ফিরে এসে সেই আমলের লোকেদের দেখতে পাবে। তবে সব মানুষই বেঁচে আছে বলে নতুন মানুষের জন্মও আর হচ্ছে না। গত ১৫০ বছরের মধ্যে কেউ পৃথিবীতে শিশুর কান্না শোনেননি। এদিকে ঘরে ঘরে মানুষ এত বেশি বিজ্ঞান নিয়ে বুঁদ হয়ে আছে যে প্রতি ঘরের প্রত্যেকেই কোনো না কোনো বিজ্ঞানের বিজ্ঞানী। বিজ্ঞান ছাড়া অন্য কোনো চর্চাই নেই। কবিতা, গান, ছবি আঁকা, কথা সাহিত্য, নাটক, সিনেমা এসব নিয়ে মাথাই ঘামায় না। ওসব অনাবশ্যক ভাবাবেগ, কোনো কাজে লাগে না। খামোখা সময় নষ্ট। খেলার পাটও ঝুঁকে গেছে। অলিম্পিক উঠে গেছে, বিশ্বকাপ বিলুপ্ত, আছে শুধু বিজ্ঞান আর বিজ্ঞান। পূর্ণিমার চাঁদ দেখলে, কোকিলের ডাক শুনলে বা পলাশ ফুল ফুটলে কেউ আর আহা উহু করে না। বর্ষাকালের বৃষ্টি দেখলে কারোর মন আর মেদুর হয় না। ওগুলো প্রাকৃতিক কার্যকলাপ হিসাবেই ধরা হয়। গোলাপ ফুলের সৌন্দর্যের চেয়ে তার অ্যানালিসিসটাই বেশি জরুরি। দয়া, মায়া, করুণা, ভালোবাসা ইত্যাদিরও প্রয়োজন না থাকায় এবং চর্চার অভাবে মানুষের মন আর ওসবের উদ্বেগ হয় না। ব্যতিক্রম অবশ্য একাধজন আছে, যেমন পাগলা গণেশ। পাগলা গণেশের বয়স ২০০ বছর। তার ৫০ বছর বয়সে, অর্থাৎ আজ থেকে ১৫০ বছর আগে মৃত্যুঞ্জয় টনিক আবিষ্কার হয়। গণেশও আর সকলের মতো টনিকটা খেয়েছিল, ফলে তার মৃত্যু বন্ধ হয়ে গেল। ১৫০ বছর আগে যখন সুকুমার শিল্প বিরোধী আন্দোলন শুরু হলো এবং শিল্প, সঙ্গীত, সাহিত্য ইত্যাদির পাঠ উঠে যেতে লাগলো, তখন গণেশের ব্যাপারটা পছন্দ হয়নি। তাছাড়া বিজ্ঞানের বাড়াবাড়িরও একটা সীমা থাকা দরকার বলে তার মনে হলো। গণেশ অনেক চেষ্টা করে যখন দেখল কালের চাকার গতি উল্টো দিকে ফেরানো যাবে না, তখন সে সভ্য সমাজ থেকে দূরে থাকার জন্য হিমালয়ে একটা গিরিগুহায় চলে গেল। তা বলে হিমালয় যে খুব নির্জন জায়গা তা নয়। এভারেস্টে চূড়া চেঁচে অবজারভেটিভ হয়েছে, রূপকুণ্ডে বায়োকেমিস্ট্রির ল্যাবরেটরি, কেটু, কাঞ্চনজঙ্ঘায় যমুনেত্রী, গঙ্গোত্রী, মানস সরোবর, সর্বত্রই নানান ধরনের গবেষণাগার। সমুদ্রের তলাও চলছে নানান রকম পরীক্ষা নিরীক্ষা। অর্থাৎ ভূগর্ভে, ভূপৃষ্ঠে এবং অন্তরীপে কোথাও নিপাট নির্জনতা নেই। পৃথিবীর জনসংখ্যাও যে খুব বেশি তা নয়, কিন্তু তারা সমস্ত পৃথিবীতে এমনভাবে ছড়িয়ে আছে যে
নির্জনতা খুঁজে পাওয়া খুব কঠিন কাজ। এই তো আজ সকাল থেকে গণেশ বসে কবিতা লিখছে। একটু আগে একটা ঢেঁকি আর একটা ভেলায় চড়ে দুটো লোক এসে বলল, এই যে গণেশবাবু, কি করছেন? কবিতা লিখছি। কবিতা? তা আপনার কবিতা শুনছেই বা কে আর পড়ছেই বা কে? আকাশ শুনছে, বাতাস শুনছে, প্রকৃতি শুনছে। কবিতার পাতা ভাসিয়ে দিচ্ছি, যদি কেউ কুড়িয়ে পায় আর পড়তে ইচ্ছা হয়তো পড়বে। কদিন আগে সন্ধ্যেবেলা গণেশ একদিন গলা ছেড়ে গান গাইছিল। তার গানের গলা বেশ ভালোই। হঠাৎ দুটো পাখনাওয়ালা লোক লাসা থেকে ইসলামাবাদ যেতে যেতে নেমে এসে রীতিমতো ধমক দিয়ে বলল, ও মশাই, অমন বিকট শব্দ করছেন কেন? এই শব্দ কি? এই যে গান। গান? ওকে কি গান বলে নাকি? দূর মশাই, এই যে বিটকেল শব্দ। একদিন পাহাড়ের গায়ে যান্ত্রিক বাটালি দিয়ে পাথর কেটে ছবি আঁকছিল গণেশ। হঠাৎ একটা থামায় নেমে এলো। এক মহিলা খুব আগ্রহের সঙ্গে বলে চললেন, এইটা কিসের সার্কিট ডিজাইন বলুন তো? বেশ ইন্টারেস্টিং মনে হচ্ছে। ডিজাইন নয়, ছবি, খেয়াল খুশির ছবি। ভদ্রমহিলা চোখের পলক না ফেলে কিছুক্ষণ তাকিয়ে থেকে বললেন, খেদে কাজ নেই, ছবি হচ্ছে। গণেশ জানে একাশে পৃথিবীর গতি কিছুতেই উল্টো দিকে পারবে না, কিন্তু একা বসে বসে যে নিজের মনের মতো কিছু করবে তারও উপায় নেই। এই মৃত্যুহীন জীবন, এই অন্তহীন আয়ু কি এইভাবেই যন্ত্রণার মধ্যে কাটাতে হবে? সুইসাইড করেও কোনো লাভ নেই। আজকাল মনা মানুষকে বাঁচিয়ে তোলা শক্ত কাজই তো নয়, বরং পৃথিবীর জনসংখ্যার ভারসাম্য রাখতে তা করা আবশ্যিক। গণেশের 3 ছেলে 1 মেয়ে। বড় ছেলের বয়স 174 বছর, মেজ ছেলের 171, ছোট ছেলের 168 এবং মেয়ের বয়স 166। প্রত্যেকেই কীর্তি বিজ্ঞানী। তার অবশ্য বাপের কাছে আসে না, অন্তত গত 100 বছরের মধ্যে নয়। গণেশ তাদের মুখশ্রী ভুলে গেছে। গণেশের স্ত্রী ক্যালিফোর্নিয়ার মহাকাশ গবেষণা কেন্দ্রে কাজ করতেন। 150 বছর আগে তিনি অ্যান্ড্রোমিডা নক্ষত্রপুঞ্জে রওনা হয়ে যান, এখনো ফেরেননি। আজ সকালে গণেশকে কবিতায় পেয়েছেন। কবিতা লিখছে আর ভাসিয়ে দিচ্ছে বাতাসে। কবিতার কাগজগুলো বাতাসে কাটা ঘুড়ির মতো লাট খাচ্ছে, ঘুরছে, ফিরছে, ভাসছে, পাক খাচ্ছে। তারপর পাহাড়ের গা বেয়ে গড়িয়ে গড়িয়ে চলে যাচ্ছে অনেক দূর। প্রতিদিন যত কবিতা লিখেছে গণেশ, সবই এইভাবেই ভাসিয়ে দিয়েছে। যদি কারোর কাছে পৌঁছয়, যদি কেউ পড়ে। আকাশে একটা পিঁপে ভাসছিল। গণেশ লক্ষ্য করেন পিঁপেটা ধীরে ধীরে নেমে এলো। নামলো একজন পুলিশম্যান। গণেশকে সসম্ভ্রমে অভিবাদন করে বলল, স্যার, এককালে আপনি যখন কলকাতার সায়েন্স কলেজে মাইক্রো ইলেকট্রনিক্স পড়াতেন, তখন আমি আপনার ছাত্র ছিলাম। কিন্তু এসব আপনি কি করছেন? পাহাড়ময় কাগজ ছড়াচ্ছেন কেন? এটা কি নতুন ধরনের কোনো গবেষণা? গণেশ মাথা নাড়ল, না হে, ওসব গবেষণা টবেষণা আমি ভুলে গেছি। আমি পৃথিবীকে বাঁচানোর চেষ্টা করছি। তার মানে পৃথিবী তো দিব্যি বেঁচে আছে, মরার কোনো লক্ষণই নেই। মরছে, পৃথিবী মরছে, পরে টের পাবে।
কাগজগুলো কি কোনো প্রেসক্রিপশন, পৃথিবীকে বাঁচাবার ওষুধ? ঠিক তাই, ওগুলো কবিতা, তুমি পড়ে দেখতে পারো। লোকটা মাথার হেলমেট খুলে মাথা চুলকে হতভম্বের মতো বলল, কবিতা? হ্যাঁ, কবিতা, পড়ো। লোকটা পায়ের কাছে পড়ে থাকা একটা পাক খাওয়া কাগজ কুড়িয়ে নিয়ে কিছুক্ষণ চেয়ে রইল। কিছু বুঝলে? লোকটা অসহায়ভাবে মাথা নেড়ে বলল, কিচ্ছু বুঝিনি স্যার, কোনোদিন এই জিনিস পড়িনি। তোমার বয়স কত? এই 151 বছর। বাচ্চা ছেলে। আগে হ্যাঁ স্যার, আমাদের আমলে শিক্ষা নিকেতনে এসব পড়ানো হতো না। শুনেছি তারও অনেক আগে কবিতা নামে কি যেন ছিল। লোকটি নিরীহ এবং ভালো মানুষ দেখে গণেশবাবু হুকুমের সুরে বলে উঠল, মনে মনে পড়লে হবে না, জোরে জোরে পড়ো। লোকটি কাগজটার দিকে চেয়ে থেমে থেমে পড়তে লাগলো। গ্রহটি সবুজ ছিল, গাঢ় নীল জল, ফিরোজা আকাশ, কোকিলের ডাক ছিল, প্রজাপতি, ফুলের সুবাস, আদো আদো ভোলা ছিল, টুলে টুলে হাঁটা ছিল, শিশু ভোলানাথ, শৈশব ভাষায় জলে, কবি যে বৃহৎ হলে, নামিল আঘাত। থামো, বুঝলে কিছু? লোকটি মাথা নেড়ে বলে, কিচ্ছু বুঝিনি স্যার। একটু না? লোকটা মাথা নেড়ে বলল, শুধু মনে পড়ছে এক সময় আমিও টোলে টোলে হাঁটতে শিখেছিলাম। গণেশ হতাশ হলো। কবিতা তার ভালো হয়নি ঠিকই, কিন্তু না বুঝবার মতো তো নয়। লোকটা গণেশকে অভিবাদন করে চলে গেল, যেন একটু ভয় ভয়। পরের দিন সকালে রোজকার মতো কবিতা লিখতে বসেছে গণেশ। এমন সময় একটা বড় সড়ো পিঁপে এসে নামলো সামনে। স্যার! গণেশ তাকিয়ে দেখে সেই লোকটি, সঙ্গে 2 মহিলা। আমার স্ত্রী আর মাকে সঙ্গে নিয়ে এলাম। আমার মা কবিতার ব্যাপারটা খানিকটা জানে, এরা দুজনেই কবিতা শুনতে চায়। গণেশ অবাক এবং খুশি দুই হলো। তবে কবিতা শুনেই ছাড়লো না, গান শোনালো, ছবি দেখালো। 3 জনই মন্ত্রমুগ্ধ হয়ে বসে রইল। কিছু বুঝতে পারছো তোমরা? 3 জনেই মাথা নেড়ে জানালো, না। লোকটা বিনীতভাবে বলল, না বুঝলেও আমার মধ্যে কি যেন একটা হচ্ছে। কি হচ্ছে ঠিক বোঝাতে পারবো না। পরের দিন লোকটা ফের এলো, সঙ্গে আরও 4 জন পুলিশম্যান। এরা স্যার আমার সহকর্মী, কবিতা গান ছবির ব্যাপারটা বুঝতে চায়। গণেশ খুব খুশি। বসো বসো। 5 জন শ্রোতা ও দর্শক ঘন্টা 2 ধরে গণেশের কবিতা শুনল, গান শুনল, ছবি দেখল। কেউ ঠাট্টা বিদ্রুপ করল না, গম্ভীর হয়ে রইল। পরদিন লোকটা এলো না, কিন্তু জনদশেক লোক এলো। পুলিশ আছে, বৈজ্ঞানিক আছে, টেকনিশিয়ান আছে। পরদিন আরও কিছু লোক বাড়ল, পরদিন আরও আরও। 1 সপ্তাহ পরে রাষ্ট্রপুঞ্জের মহাসচিব তার বিমান থেকে নামলেন গণেশের ডেরায়। আপনি কি কাণ্ড করেছেন? পৃথিবী যে উচ্ছন্নে গেল।
লোকে গান গাইতে লেগেছে, কবিতা মক্স করছে, হিজিবিজি ছবি আঁকছে। গণেশ হু করে হেসে উঠে বলল, যা, তাহলে আর ভয় নেই, দুনিয়াটা বেঁচে যাবে। শেষ হলো আমাদের এই বিশেষ নিবেদন সানডে সাসপেন্স। পরের সপ্তাহে আবার একটি রোমাঞ্চকর এবং রসিক গল্প দিয়ে আমরা হাজির হব এই চ্যানেলে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে, সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না।